করতেছিলাম না অনেকক্ষণ থেকে ট্রাই করে। ভালো আছো তোমরা? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আনসালাম। আ- আজকে তোমাদের সাথে আমার ক্লাস হলো থাইরয়েড সোয়েলিং, তাই তো? হ্যাঁ, আদনান হয়েছে, ঢুকছি এখন। ওকে, ওকে, থ্যাংক ইউ। ইয়ে, আজকে তোমাদের সাথে আমার ক্লাস হলো থাইরয়েড সোয়েলিং, তাই তো? তো থাইরয়েড সোয়েলিং আমরা যদি এই শর্ট কেসের একটা কম্পোনেন্ট নেক সোয়েলিং, তাই তো? এই নেক সোয়েলিংয়ের মধ্যে তোমার কিছু ইম্পর্টেন্ট কেস আছে, যেমন একটা হলো থাইরয়েড সোয়েলিং, আরেকটা কি তোমার প্যারোটিড সোয়েলিং, আর কি এই যে লিম্ফ নোড, হ্যাঁ, যে সার্ভাইকেল লিম্ফেডেনোপ্যাথি। এই তিন ধরনের কেস সাধারণত থাকে এই নেকের মধ্যে। তো এর মধ্যে থাইরয়েডটা সবচেয়ে কমন, সবচেয়ে বেশি পাওয়া যায়। তো থাইরয়েডের কেস তোমাদের মোটামুটি ধরে নিয়ে একটা কেস থাকবে থাইরয়েড সোয়েলিং। থাইরয়েড সোয়েলিং বাই দিস টাইম তোমরা আগে দেখানো হয়েছে তোমাদের ওয়ার্ড প্লেসমেন্টে দেখানো হয়েছে। তো আমরা যদি থাইরয়েড সোয়েলিংটাকে বলি, তাহলে থাইরয়েড একটা মিড লাইন সোয়েলিং, তাই না? নেকের একটা মিড লাইন সোয়েলিং। তো নেকের আর কি কি মিড লাইন সোয়েলিং আছে বলো তো? আর কি কি মিড লাইন সোয়েলিং আছে? আর থাইরোগ্লোসাল সিস্ট, হ্যাঁ, তারপর থাইরয়েড আছে, আর কি আছে? লিম্ফ নোড। সাবমেন্টাল লিম্ফ নোড হইতে পারে, প্রিটাকিয়াল প্রিলেঞ্জাল লিম্ফ নোড হইতে পারে, আর তোমার ইয়ে আছে, রেনুলা আছে, রেনুলা আছে, সার্ভাইকেল ডারময়েড হইতে পারে, তারপরে সিস্ট ইন রিলেশন টু থাইমাস অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড, সিস্ট হইতে পারে, এটা কোল্ড অ্যাবসেস হইতে পারে। হ্যাঁ, অনেক কিছু হইতে পারে। তাইলে তোমার এটা মিড লাইন সুয়েলিং, তোমার অনেকগুলা ডিডিএস। কিন্তু আমরা থাইরয়েড, এটা মিড লাইনে সুয়েলিং দেখলে যেটা থাইরয়েড সুয়েলিং, এটা কিভাবে বুঝবো? আর পেশেন্টকে বলবো যে মানে ঢোক গিলতে বা তখন হচ্ছে মুভস উইথ ডিগ্লুটেশন। হ্যাঁ, একটা মিড লাইন সুয়েল নেক সুয়েলিং যদি মুভস আপ উইথ ডেগ্লুটেশন, ডেগ্লুটেশনে মুভ করে, তাইলে আমরা এটাকে থাইরয়েড সুয়েলিং বলবো, তাই তো? তাইলে নেকে একটা সুয়েলিং যদি আমরা দেখি, তাইলে যদি সেটা মিড লাইনে হয়, পেশেন্টকে আমরা ডেগলুট করতে বলবো। হ্যাঁ, যে আপনি ঢুক গিলেন, যদি ঢুক গিললে পরে এই সুয়েলিংটা মুভস আপ, হ্যাঁ, উপরের দিকে মুভ করে, তাইলে আমরা বুঝবো যে এটা থাইরয়েড সুয়েলিং। ঠিক আছে? পরীক্ষায় তোমাদের আরও কিছু টেকনিক আছে বোঝার, হ্যাঁ, যে এটা থাইরয়েডের, থাইরয়েড সুয়েলিংয়ের পেশেন্ট থাকলে আর কি থাকে, পেশেন্টের সামনে কিছু রাখা থাকে। হ্যাঁ, একটা গ্লাসে পানি থাকবে এবং একটা পেপার দিয়ে ঢাকা থাকে, তাই না? একটা পেপার থাকে, প্লেন পেপার। তাইলে যদি এরকম একটা এক গ্লাস পানি থাকে এবং একটা পেপার দিয়ে ঢাকা থাকে, তাইলে বুঝবো যে এটা এটা থাইরয়েড সুয়েলিং। কারণ ওই তখন তুমি পেশেন্টকে ওই ঢোক গিলতে না বলে বলবা অল্প অল্প একটু পানি খান। হ্যাঁ, পানি যখন সে সোয়ালো করবে, তখন ওই ডুব গিলতেই হয়, তাই না? ডেগলুট করতে হয়। তখন এটা এই যে মুভ করবে, যদি করে তাইলে আমরা বুঝবো যে এটা থাইরয়েড সোয়েলিং। তাইলে এটা থাইরয়েড সোয়েলিংয়ের কি কি কারণে থাইরয়েড সোয়েলিং হয়, কজ কি? আমরা যদি দেখি এটা থাইরয়েড সোয়েলিংয়ের কজ, হ্যাঁ, এটা সিম্পল গয়টার, হ্যাঁ, ইউথাইরয়েড স্টেটে হইতে পারে। সেটা কি কি কারণে হইতে পারে? এটা ডিফিউজ হাইপারপ্লাসিয়া, থাইরয়েড গ্ল্যান্ডটা ডিফিউজলি এনলার্জ থাকতে পারে। এটা কখনো ফিজিওলজিক্যাল হইতে পারে, এটা পিউবার্টিতে হয়, অনেকের প্রেগনেন্সিতে হয়, এটা ডিফিউজ হাইপারপ্লাসিয়া, যেটা রিভার্সেবল। হ্যাঁ, তারপরে কি হয়, মাল্টিনোডুলার গয়টার হয়। ঠিক আছে? আবার টক্সিক স্টেট থাকতে পারে, যেমন ডিফিউজ টক্সিক গয়টার, হ্যাঁ, ডিফিউজ টক্সিক গয়টার, এটাকে বলে গ্রেভস ডিজিজ। আর টক্সিক মাল্টিনোডুলার গয়টার হইতে পারে, টক্সিক এডেনোমা হইতে পারে।
তারপরে আছে নিওপ্লাস্টিক, কিছু ম্যালিগনেন্সি হয় থাইরয়েড গ্ল্যান্ডে, তাই না? আমরা জানি এটা বেনাইন হইতে পারে, ম্যালিগনেন্ট। বেনাইন কি হয়? বেনাইন টিউমার কি থাইরয়েড গ্ল্যান্ডে? ফলিকুলার এডেনোমা। ফলিকুলার এডেনোমা, তাই না? আর ম্যালিগনেন্ট কি হতে পারে? স্যার প্যাপিলারি কার্সিনোমা, ফলিকুলার কার্সিনোমা, হ্যাঁ। এছাড়া স্যার মেডুলারি স্যার হুম, আছে, স্যার আনাপ্লাস্টিক আছে। অ্যানাপ্লাস্টিক, হ্যাঁ। আচ্ছা, আমরা যদি এটাকে আরো সুন্দর করে বলি যে তোমার এই যে কয়েক ধরনের সেল থেকে হয়, এটা হলো ফলিকুলার সেল থেকে হয়, তাই না? তারপরে প্যারাফলিকুলার সেল থেকে হয়, তারপরে লিম্ফয়েড সেল থেকে হয়, তাই না? এগুলো হলো সব প্রাইমারি, আবার সেকেন্ডারিও হয়। তো প্রাইমারিগুলো কোথা থেকে হয়? কমনলি হলো ফলিকুলার সেল থেকে, যেগুলো খুব কমন। তারপরে হইতে পারে কি প্যারাফলিকুলার সেল থেকে হয়, লিম্ফয়েড সেল থেকে হয়। ফলিকুলার সেল থেকে আবার দুই ধরনের টিউমার হয়, একটা হলো ডিফারেন্সিয়েটেড টিউমার, হ্যাঁ, আর একটা হলো পুয়ারলি ডিফারেন্সিয়েটেড। তাইলে ডিফারেন্সিয়েটেড টিউমার হলো কি কি? সবচেয়ে কমন যে টিউমারগুলো, যেমন পেপিলারি কার্সিনোমা, ফলিকুলার কার্সিনোমা, ঠিক আছে? ফলিকুলার সেল থেকে মানে ডিফারেন্সিয়েটেড টিউমার যেগুলা হয়, সবচেয়ে কমন টিউমার যেগুলা, যেমন কি পেপিলারি কার্সিনোমা, তারপর ফলিকুলার কার্সিনোমা। আর পুয়ারলি ডিফারেন্সিয়েটেড কি টিউমার হয়? অ্যানাপ্লাস্টিক কার্সিনোমা, তাই না? খুব খারাপ ধরনের টিউমার, এটা অ্যানাপ্লাস্টিক কার্সিনোমা। তারপরে আসো প্যারাফলিকুলার সেল থেকে। প্যারাফলিকুলার সেল থেকে কি হয়? মেডুলারি কার্সিনোমা, তাই না? প্যারাফলিকুলার সেল থেকে হয় মেডুলারি কার্সিনোমা, তাই তো? আচ্ছা, তারপরে আসে লিম্ফয়েড সেল। লিম্ফয়েড সেল থেকে কি হয়? লিম্ফোমা। লিম্ফোমা হয়। এগুলো সব প্রাইমারি টিউমার। কিছু সেকেন্ডারি টিউমার হয়। সেকেন্ডারি টিউমার কোথা থেকে আসে? একটা হলো লোকাল ইনফিল্ট্রেশন, লোকাল আশেপাশে কোনো টিউমার, সেটা থাইরয়েড গ্ল্যান্ডে ইনফিল্ট্রেশন হইতে পারে, আবার হইতে পারে ডিস্টেন্ট কোনো সাইড থেকে, তাই না? মেটাস্টেটিক। তাহলে মেটাস্টেটিক টিউমার, কোন টিউমারটা থাইরয়েডে মেটাস্টেস হয় বেশি? রেনাল সেল কার্সিনোমা। আমরা জানি যে রেনাল সেল কার্সিনোমাটা থাইরয়েডে মেটাস্টেসিস হইতে পারে। আর লোকাল ইনফিল্ট্রেশন কোথা থেকে আসে? এটা ইসোফেগাস থেকে আসতে পারে, আর হইলো তোমার ইয়ের থেকে, ইসোফেগাস থেকে, আর হইলো লেরিংস থেকে, হ্যাঁ, ঠিক আছে? এই হলো তোমার মেলিগনেন্ট, ঠিক আছে? তারপরে আসে ইনফ্লামেটরি কিছু কজ আছে, কি? অটোইমিউন যে ক্রনিক লিম্ফোসাইটিক থাইরয়েডাইটিস, হাসিমোটোস থাইরয়েডাইটিস, এগুলা একটু লেস কমন। গ্যানলোমেটাস হইতে পারে, ডিকোয়েরেমাস থাইরয়েডাইটিস। ইনফেক্টিভ হইতে পারে, মানে অ্যাকিউট ইনফেকশন, ব্যাকটেরিয়াল হইতে পারে, ভাইরাল হইতে পারে, আবার ক্রনিক ইনফেকশন হইতে পারে, টিবি, সিফিলিস। এইগুলো হলো থাইরয়েড সোয়েলিংয়ের মানে কিছু কমন কিছু কজ। তাইলে আমরা যদি একটা থাইরয়েড সোয়েলিং তোমার এক্সামিন করি, তাইলে আমরা কিভাবে শুরু করব? পেশেন্ট বসা থাকবে, তাই তো? পেশেন্টের টুলে বসা থাকবে, আমরা সামনের থেকে এক্সামিনেশন শুরু করব। পেশেন্টকে যদি পানির গ্লাস দেয়া থাকে, বলবো আপনি অল্প একটু পানি খান, এক চুমুক পানি খান। অথবা যদি পানির গ্লাস না দেয়া থাকে, বলবো আমরা একটু ঢোক গিলে আমরা দেখবো যে এই সোয়েলিংটা মুভস আপস উইথ ডেগ্লুটেশনে উপরের দিকে মুভ করে, তাই তো? এই তাইলে তোমার এইটা যদি হয়, আমরা ধরে নিব যে এটা থাইরয়েড সোয়েলিং। তারপরে আমরা এই যে তোমার পেশেন্টের সামনের থেকে, হ্যাঁ, বসে ইন্সপেকশন করব, হ্যাঁ, এটাও ইন্সপেকশন। আমরা মোস্ট আপডেট ডেগ্লুটেশন হলো যে এটাও ইন্সপেকশন। তারপরে আমরা এইটার মানে শেপ দেখলাম, হ্যাঁ, শেপটা কেমন, হ্যাঁ, সাইজটা কেমন, এটা ইন্সপেকশন, এটা শেপ দেখলাম, সাইজ দেখলাম। তারপরে স্কিন কন্ডিশনটা কেমন, হ্যাঁ, এটার ওভারলাইন স্কিন কন্ডিশনটা কেমন, কোনো অ্যাঙ্গোর্স ভেইন আছে কি না, হ্যাঁ, অ্যাঙ্গোর্স ভেসেল আছে কি না, হ্যাঁ, তারপরে তোমার কোনো পালসেশন আছে কি না, এগুলো আমরা ইন্সপেক্ট করব, তাই তো? তাইলে ইন্সপেকশনের নাম্বার ওয়ান, আমরা যে নিশ্চিত হতে হবে যে এটা থাইরয়েড সোয়েলিং কি না, এটা মুভস আপ উইথ ডেগ্লুটেশন। তারপরে সাইজ দেখবো, শেপ দেখবো, হ্যাঁ, তারপরে তোমার স্কিন কন্ডিশন দেখবো, এনি পালসেশন আছে কি না, অ্যাঙ্গোর্স ভেসেল আছে কি না, এগুলো আমরা দেখলাম। তারপরে ইন্সপেকশনের পরে আমরা, আচ্ছা, আমরা কিছু কোয়েশ্চন করতে পারবো, তাই না? শর্ট কেসে কিছু কোয়েশ্চন করা যায় যে এই পেশেন্টটা যে হাইপার না হাইপো, আমরা কোয়েশ্চন করে কিছু বুঝতে পারি, বা না ইউথ থাইরয়েড আছে, এগুলো আমরা কোয়েশ্চন করে বুঝতে পারি। হ্যাঁ, পেশেন্টকে আমরা
মানে এটা সিমালটেনিয়াসলি কিছু মানে মাঝে মধ্যে কিছু কোয়েশ্চন করব, একসাথে যদি কোয়েশ্চন করতে যাই তাইলে মানে আমি এক্সামিনেশন করতে পারবো না, অনেক কোয়েশ্চন করা লাগে, হ্যাঁ অনেক কিছু ওই যে সিমটম আমরা জিজ্ঞাসা করব, কিন্তু আস্তে আস্তে এক্সামিনেশন করব সিমালটেনিয়াসলি মাঝে মধ্যে তারা কোয়েশ্চন করব যে আপনার গরম ভালো লাগে না ঠান্ডা ভালো লাগে, এই হ্যাঁ এগুলা, তারপরে তার ওয়েট লস আছে কি না, হ্যাঁ তার পালপিটেশন আছে কি না, বুক ধড়ফড় করে কি না এগুলা, তারপরে ওই যে তার বাওয়াল হ্যাবিট, হ্যাঁ তার ওই যে হাইপারথাইরয়েড থাকলে একটু ডায়রিয়া হইতে পারে, হ্যাঁ আবার হাইপোথাইরয়েডে কনস্টিপেশন হয়, যে এইসবগুলা যদি ফিমেল হয়, মোস্ট অফ দ্য যেগুলো ফিমেইলে হয়, ফিমেইলে যেমন তার মেনস্ট্রুয়াল অ্যাবনর্মালিটি এগুলো আছে কি না, আমরা মানে মাঝে মধ্যে এক্সামিনেশনের ফাঁকে ফাঁকে আমরা এই কোয়েশনগুলো করব। আর এই পেশেন্টকে আমরা এই যে আমাদের এই শর্ট কেসের স্ট্যান্ডার্ড প্র্যাকটিস হলো যে তুমি এক্সামিনেশন করবে এবং বলে যাবে, হ্যাঁ এক্সামিনেশন করতে ধরো সামনে দাঁড়িয়ে তুমি ইন্সপেকশন করতেছো এবং এইটা ডেসক্রিপশন বলে যাচ্ছ, এইটা হলো স্ট্যান্ডার্ড, হ্যাঁ যে তুমি যেটা করতেছো সেটা বলে বলে যাবা, এটা দ্বারা বিবরণী যেটা বলে আর কি, হ্যাঁ কিন্তু কোনো কোনো স্যার আছে বলতে পারে তোমাদেরকে যে না ঠিক আছে আগে তুমি সব দেখে ফেলো, সরি আগে তুমি সব এক্সামিনেশন দেখে করে ফেলো তারপরে বলবা, যদি এরকম করে বলে তাইলে অসুবিধা নাই, তুমি আগে সব এক্সামিনেশন করে ফেললা, তারপরে ওই স্যারের দিকে ঘুরে দাঁড়িয়ে তোমাকে বলতে হবে, তখন আর পেশেন্টের দিকে তাকাইতে পারবা না, ঠিক আছে। কিন্তু স্ট্যান্ডার্ড প্র্যাকটিস মোস্ট অফ দ্য এক্সামিনার তোমাকে ওইটাই অ্যালাউ করবে যে তুমি এক্সামিনেশন করবা বলবা দ্বারা বিবরণী, হ্যাঁ এইটা হলো সুবিধা। তাহলে আমরা ইন্সপেক্ট করলাম, ইন্সপেক্ট করার পরে আমরা কি করব, তোমার পালপেশন করব, পালপেশন আমরা সামনের থেকে শুরু করব, আমরা কি দেখব, টেম্পারেচার দেখব, টেম্পারেচার আমরা কীভাবে দেখি তোমরা এগুলো জানো যে এটা নর্মাল সাইটের সাথে কম্পেয়ার করে দেখব, তারপরে টেন্ডারনেস দেখব এটা টেন্ডার কিনা, তারপরে কি করব আমরা পজিশন অফ দ্য ট্রাকিয়া, হ্যাঁ ট্রাকিয়ার পজিশনটা সেন্ট্রালি, নর্মালি ট্রাকিয়া সেন্ট্রালি থাকে তাই না, সেন্ট্রালি থাকে, তাইলে ট্রাকিয়াটা সেন্ট্রালি প্লেস কিনা আমরা দেখব, সেটা কিভাবে দেখি আমরা এই যে স্টার্নোক্লেভিকুলার জয়েন্ট আছে না, এই স্টার্নোক্লেভিকুলার জয়েন্টে থাম এবং মিডল ফিঙ্গার, এই দুইটা ফিঙ্গার আমরা স্টার্নোক্লেভিকুলার জয়েন্টে রাখবো, হ্যাঁ যে থাম এবং মিডল ফিঙ্গার এবং থাম এবং রিং ফিঙ্গার এবং মিডল ফিঙ্গার দিয়ে আমরা পালপেট করব, ঠিক আছে। তাহলে তিনটা আঙুল লাগতেছে, থাম এবং মিডল রিং ফিঙ্গার আমরা দুইটা স্টার্নোক্লিডোমাস্টার্ড স্টার্নোক্লেভিকুলার জয়েন্টের উপর রাখবো দুই দিকের, আর মাঝখানে থাকবে হলো তোমার মিডল ফিঙ্গার, এইটা দিয়ে আমরা পালপেট করব, দেখবো যে ট্রাকিয়াটা সেন্ট্রালি প্লেস কি না। তাইলে টেম্পারেচার দেখলাম, টেন্ডারনেস দেখলাম, ট্রাকিয়ার পজিশন দেখলাম, ট্রাকিয়াটা সেন্ট্রালি প্লেস কিনা, দেন আমরা কোথায় পিছনে চলে যাব, পেশেন্টের পিছনে চলে যাব, পিছনে গিয়ে আমরা, কাইন্ডলি একটা কোশ্চেন ছিল হ্যাঁ বলো, স্যার, থাম্ব নাকি স্যার ইন্ডেক্স আর রিং ফিঙ্গার? ও সরি হ্যাঁ থাম না ইন্ডেক্স, ইন্ডেক্স এবং রিং, হ্যাঁ ইন্ডেক্স এবং রিং, থাম না ইন্ডেক্স, হ্যাঁ থ্যাংক ইউ। তাইলে আমরা মানে টেম্পারেচার দেখলাম, টেন্ডারনেস দেখলাম, পজিশন অফ দ্য ট্রাকিয়া দেখলাম, হ্যাঁ পজিশন অফ দ্য ট্রাকিয়া, ঠিক আছে ধন্যবাদ তুমি ভুলটা ধরে দিছো, যে ইন্ডেক্স ফিঙ্গার, হ্যাঁ ইন্ডেক্স এবং রিং ফিঙ্গার এবং এই মিডিল ফিঙ্গার দিয়ে আমরা পালপেট করব, এইটা করে আমরা পিছনে, তখন তারপর পিছনে চলে যাব, পিছনে গিয়ে কি করব, আবার আমি যে ইন্সপেকশনে যে ফাইন্ডিংসটা দেখছিলাম যে মুভস আপ উইথ ডেগ্লুটেশন তাই না, তো পিছনে গিয়ে আমি দুই হাত এই থাইরয়েডের উপর রাখবো পেশেন্টের পিছন থেকে রেখে, আবার তাকে বলবো যে আপনি ঢুক গিলেন, হ্যাঁ এইবার পানি খাইতে বলবো আপনি ঢুক গিলেন, উনি গিলবে, তখন আমি এটা পালপেট করতে পারবো যে এই যে থাইরয়েড গ্ল্যান্ডটা মুভ করতেছে ডুক গিলার সাথে, ঠিক আছে ডুক গিলার সাথে এই যে থাইরয়েডটা মুভ করতেছে এটা আমি ফিল করতে পারবো, ঠিক আছে। তারপরে আমি কি করব, এই যে ডিটেলস, হ্যাঁ এটা তোমার এই
ইয়েটা দেখবো সোয়েলিংটার এক্সটেনশনটা কতটুকু আছে, হ্যাঁ, উপরে কতটুকু আছে, নিচ দিকে কতটুকু আছে, হ্যাঁ, সাইজটা কেমন অ্যাপ্রক্সিমেটলি। আমরা সাধারণত ওই টেপ দিয়ে মেজার না করলেও চলে, তাই না? এই আমরা ওই এটা অ্যাপ্রক্সিমেট বললে হয়, হ্যাঁ, অ্যাপ্রক্সিমেট সাইজটা দুইটা প্লেনে বলবো, হ্যাঁ। তারপরে শেপটা কেমন, কোনো সোয়েলিংয়ের এই যে এইটার দেখো একরকম, আবার এইটার একরকম, এই যে এইটার দেখো একদম মানে তোমার নর্মাল শেপের মতো বাটারফ্লাই ইয়েটা মেনটেন করতেছে, হ্যাঁ। এইটা আবার এটা নডিউলার, এই হ্যাঁ যেরকম শেপ থাকবে এই যে এটাও নডিউলার, হ্যাঁ, এটা শেপ ছোট সোয়েলিং। তো এই শেপগুলা যেরকম আছে এটা বলতে হবে, হ্যাঁ। এইটা কি ইরেগুলার শেপ, তাই না? তাইলে আমরা সাইজ দেখলাম, শেপ দেখলাম, হ্যাঁ, সারফেসটা কেমন, হ্যাঁ, স্মুথ অর রাফ, হ্যাঁ, মার্জিনটা কেমন, রেগুলার না ইরেগুলার, কনসিস্টেন্সিটা দেখলাম, হ্যাঁ, এটা কি ডিফিউজ, হ্যাঁ, না নডিউলার, ডিফিউজ না নডিউলার, হ্যাঁ, তারপরে এটা হার্ড, হ্যাঁ, হার্ড না তোমার ভেরিগেটেড, যে কিছু অংশ হার্ড কিছু আবার সফট, এইগুলা দেখলাম। তারপরে কি মোবিলিটি দেখলাম যে এটা মানে ফ্রিলি মুভ করে, সোয়েলিংটা মুভ করে কি না দুইটা প্লেনে, হ্যাঁ, মুভ করে কি না এটা। তারপরে ফিক্সিটি দেখলাম, ফিক্সিটিটা তোমার স্কিনের সাথে দেখলাম, আবার এই যে মাসুলের সাথে স্টার্নোক্লিডোমাস্টয়েড মাসুলের সাথে ফিক্স কিনা, স্টার্নোক্লিডোমাস্টয়েড মাসুলের সাথে ফিক্স করতে নেকটা কি করতে হবে, হ্যাঁ, এই নেকটা যদি আমরা শিনে চাপ দেই তাইলে কিন্তু একসাথে দুই দিকের তোমার স্টার্নোক্লিডোমাস্টয়েডটা টট হবে, তাই না? শিনে এরকম আমি হাত দিলাম, প্রেস অন মাই হ্যান্ড, হ্যাঁ, যদি প্রেস দিলে তাইলে দুই দিকে একসাথে টট হবে, অথবা তোমার এই যে লেটারালি যদি আমরা ব্যান্ড করি তাইলে এই অপোজিট স্টার্নোক্লিডোমাস্টয়েডটা তোমার টট হবে। তাইলে আমরা স্টার্নোক্লিডোমাস্টয়েড মাসুলের সাথে এটা ফিক্স না ফ্রি সেটা দেখলাম। তারপরে আমরা যদি এটা বড় সোয়েলিং হয়, যেমন এই সোয়েলিংটা অনেক বড়, তাই না? যদি এটা বড় সোয়েলিং হয় তাহলে এটা টেস্ট করি আমরা, এটা বলে কোকার্স টেস্ট, হ্যাঁ, কোকার্স টেস্ট। এইটা কি ট্রাকিয়াতে আমরা কম্প্রেশন দেই, এই সোয়েলিংটারে প্রেস করি ট্রাকিয়ার উপরে, হ্যাঁ, দুই দিক থেকে, একবার এই দিক ডান দিক থেকে একবার বাম দিকে যদি প্রেস করি তাহলে যদি ট্রাকিওমেলাসিয়া থাকে তাহলে পেশেন্টের কি হবে, সেখানে তোমার স্ট্রাইডর হবে, হ্যাঁ, স্ট্রাইডর, গড় একটা শব্দ হবে গলার মধ্যে, এটা বলে স্ট্রাইডর হবে। যদি স্ট্রাইডর হয় তাহলে এটা পজিটিভ, ঠিক আছে? এটা শুধু বিগ সোয়েলিং। এখন এটা খুব ছোট সোয়েলিংয়ে, যেমন এই যে এই ধরনের একটা সোয়েলিংয়ে কিন্তু কোকার্স টেস্টটা দেখার দরকার নেই, তাই না? এই যে এইটা খুব ছোট একটা সোয়েলিং, এইটাতে আবার তোমার কোকার্স টেস্টটা দেখার দরকার নাই। তাহলে বড় সোয়েলিং হইলে কোকার্স টেস্টটা আমরা করব। তারপরে দেখব কি বেরিস সাইনটা কি? বেরিস সাইনটা হলো যদি তোমার ইয়েতে ক্যারোটিড শীত, যদি মেলিগনেন্সিটা ইনফিল্ট্রেশন হয় ক্যারোটিড শীটের মধ্যে, ক্যারোটিড শীটের মধ্যে কি থাকে? ক্যারোটিড ভেসেল থাকে, তাই না? ক্যারোটিড আর্টারি থাকে। তাইলে যদি মেলিগনেন্ট ইনফিল্ট্রেশন হয় ক্যারোটিড শীটের মধ্যে, তাইলে এই আর্টারির যে পালসেশন আমরা নর্মালি যেখানে পালপেট করতে পারি সেখানে আমরা আর্টারির পালসেশনটা পাবো না। কোথায় আমরা ক্যারোটিড আর্টারির পালসেশনটা দেখি? জাস্ট above the thyroid cartilage, the anterior border of the sternocleidomastoid muscle. তাইলে sternocleidomastoidের anterior border just above the thyroid cartilage, এই জায়গায় নর্মালি তোমার ক্যারোটিড পালসেশন পাওয়া যায়। কিন্তু যদি ম্যালিগন্যান্ট ইনফিল্ট্রেশন হয়, তোমার এই যে থাইরয়েড ক্যারোটিড শীটের মধ্যে যদি ম্যালিগন্যান্ট ইনফিল্ট্রেশন হয়, ম্যালিগন্যান্সিটা যদি ইনভলভ হয়, তাহলে আমরা তখন আর ইয়েটা পাবো না, যে এই পালসটা পাবো না। তখন বলে এটাকে যে বেরিস সাইনটা পজিটিভ, বেরিস সাইন পজিটিভ। তারপরে এগুলা নর্মাল সাইটে পাবো না, হ্যাঁ, আমরা এখানেই পালপেট করব যে এন্টিরিয়র বর্ডার অফ দ্য স্টার্নোক্লিডোমাস্টয়েড মাসল, হ্যাঁ,
জাস্ট তোমার ইন ফ্রন্ট জাস্ট অ্যাবাভ দ্য লেভেল অফ দ্য থাইরয়েড কার্টিলেজ, এই জায়গায় তা ক্যারোটিড পালসেশনটা পালপেট করা হয়। যদি এই জায়গায় না পাই, হ্যাঁ, তাহলে আমরা বলবো যে এটা বেরিস সাইন পজিটিভ। ঠিক আছে, এটা ডিসপ্লেস হয়ে যেতে পারে। হ্যাঁ, ঠিক আছে। তো এই জন্য নর্মাল সাইডে যদি আমরা না পাই তাহলে বেরিস সাইন পজিটিভ। এবং বেরিস সাইন দেখার জন্য আমরা এই যে ক্যারোটিড আর্টারি তো দুই দিকে আছে, তাই না, নেকের দুই দিকে আছে, আমরা একসাথে দুই দিকে দেখব না, কখনো না। তাইলে কি হবে, তোমার আমরা আমরা যদি প্রেস করব যখন ক্যারোটিড আর্টারিতে, তখন এই যে ব্রেইনে ট্রানজিয়েন্ট ইসচেমিয়া হইতে পারে। যদি দুই দুই দিকে একসাথে করি, হ্যাঁ, তাইলে ব্রেইনে ব্লাড সাপ্লাই হ্যাম্পার হবে, ট্রানজিয়েন্ট ইসচেমিয়া হইতে পারে। এই জন্য আমরা মানে এক এক পাশে করব, তারপর এই পাশ শেষ হইলে তারপর আরেক পাশে করব, একসাথে দুই পাশে আমরা করব না। বুঝতে পারছো? আচ্ছা, তারপরে এই যে লোয়ার লিমিটটা, হ্যাঁ, আচ্ছা, গ্ল্যান্ডের এটা এই যে লোয়ার লিমিটটা দেখতে হবে। হ্যাঁ, নিচে এরকম জাস্ট এই মেনোডিয়াম স্টার্নের উপরে এরকম ইয়েটা হ্যান্ডটা রেখে আমরা ডুব গিলতে বললে আমরা বুঝতে পারবো পেশেন্টের এই যে সোয়েলিংটা আমার হাতে এসে মানে লাগবে, উপর থেকে মনে হচ্ছে ধাক্কা দিচ্ছে হাতের মধ্যে। হ্যাঁ, ঠিক আছে। আর যদি এটা রেট্রোস্টার্নাল এক্সটেনশন থাকে, তাইলে আমি এরকম হাত রাখলে পরে যখন পেশেন্ট ঢুক গিলবে তখন মনে হবে যে আমার হাতের নিচ দিয়ে এটা নামতেছে, তাই না, এটা নামতেছে। তাইলে রেট্রোস্টার্নাল এক্সটেনশন আছে কিনা এটা আমরা দেখব। এবং রেট্রোস্টার্নাল এক্সটেনশন থাকলে পরে তার এই পেশেন্টের আবার এক্সট্রা কিছু সিমটম থাকে, যেমন এই যে এনগর্জ ভেসেলস থাকবে নেকের মধ্যে, হ্যাঁ, একটু ডিসফেজিয়া থাকবে, এগুলো থাকে। তো তাইলে এইটা দেখার পরে আমরা যদি আমাদের মনে হয় যে এটা রেট্রোস্টার্নাল এক্সটেনশন আছে, তাইলে আমরা তোমার পারকাস করব। হ্যাঁ, পারকাস করব কোথায়, মেনোব্রিয়াম স্টার্নির উপরে আমরা পারকাস করব। নর্মালি মেনোব্রিয়াম স্টার্নি উপরে যদি আমরা পারকাস করি তাইলে এইটা রিজনেন্ট, হ্যাঁ, রিজনেন্ট পাওয়া যায়, সাউন্ডটা রিজনেন্ট। কিন্তু যদি এটা থাইরয়েডের রেট্রোস্টার্নাল এক্সটেনশন থাকে তখন এটা ডাল হয়ে যাবে। বুঝছো, তখন পারকাস করলে ডাল হবে। তো পারকাশন সব পেশেন্টের লাগবে না। তোমার যদি মনে হয় যে এটা রেট্রোস্টার্নাল এক্সটেনশন আসছে পালপেশনে, তখনই আমরা এই পারকাশনটা করবো মেনোব্রিয়াম স্টার্নিং, আদারওয়াইজ এটা দরকার নাই। বুঝতে পারছো? তারপরে আমরা অস্কালটেশন করব থাইরয়েড ব্রুইয়ের জন্য। এটা কোথায় করব, হ্যাঁ, আপার পুল অফ দ্য নিয়ার দ্য আপার পুল, থাইরয়েড ইচ লুবের আপার পুলে আমরা যে থাইরয়েড ব্রুই আছে কিনা এটার জন্য আমরা অস্কালটেশন করব। তো এই হলো মোটামুটি মানে তোমার ক্লিনিক্যাল এক্সামিনেশন ইন রিলেশন টু দ্য থাইরয়েড গ্ল্যান্ড। কিন্তু এই এক্সামিনেশনের আরও কিছু কম্পোনেন্ট আছে, তাই না। আমরা একটা হলো থাইরয়েড গ্ল্যান্ড ইটসেলফ, যেটা আমরা তখন যা করলাম এটা হলো থাইরয়েড গ্ল্যান্ড ইটসেলফ এক্সামিনেশন করলাম, তাই না। থাইরয়েড সোয়েলিংটা ইটসেলফ এক্সামিনেশন করলাম। এইটার আরও দুইটা কম্পোনেন্ট আছে, কি, এটা হলো লিম্ফ নোড দেখতে হবে, সার্ভাইকেল লিম্ফ নোড, আরেকটা হলো টক্সিসিটির কোনো সাইন ফিচার আছে কিনা সেটা দেখতে হবে, তাই না। তাহলে এটা থাইরয়েড সোয়েলিং এক্সামিনেশন করলে তিনটা কম্পোনেন্ট আছে এক্সামিনেশন। একটা হলো সোয়েলিং ইটসেলফ, থাইরয়েড সোয়েলিং ইটসেলফ এক্সামিনেশন করতে হবে। তারপরে কি, তোমার যে সার্ভাইকেল লিম্ফেডেনোপ্যাথি আছে কি না সেটা করতে হবে। তারপরে টক্সিসিটির কোনো ফিচার আছে কি না, হ্যাঁ, টক্সিসিটির কোনো সাইন আছে কি না সেটা দেখতে হবে। তাইলে আমরা এই যে থাইরয়েড গ্ল্যান্ড থাইরয়েড সোয়েলিং ইটসেলফ করলাম। তারপরে আমরা কি করব, যে সার্ভাইকেল লিম্ফ নোড, সার্ভাইকেল লিম্ফ নোড এক্সামিনেশন কীভাবে করব, আমরা এজ ইট ইজ আগে মানে নর্মাল যেরকম আমরা করি সার্ভাইকেল লিম্ফ নোড এক্সামিনেশন সিকুয়েন্সিয়ালি, হ্যাঁ, সাবমেন্টাল, তারপর সাবম্যান্ডিবুলার, তারপর এন্টিরিয়র সার্ভাইকেল চেইন, তারপর পোস্টেরিয়র সার্ভাইকেল চেইন, তারপর সুপ্রাক্লেভিকুলার, তাই না। তারপর কি প্রিওরিকুলার, পোস্টোরিকুলার, সাবঅক্সিপিটাল। আমরা ওই সিকুয়েন্সিয়ালি যেভাবে করি আমরা সেই ইয়েটা করলাম, তা মানে সার্ভাইকেল লিম্ফ নোডগুলো এক্সামিনেশন করলাম। এবং এক্সামিনেশন করে আমরা যদি মানে পালপেবল না হয় তাহলে এক কথায় দ্যার ইজ নো সার্ভাইকেল লিম্ফেডেনোপ্যাথি বলে দেওয়া যাবে। আর যদি পালপেবল হয়, হ্যাঁ, তাইলে তোমার ডিটেলস সেটা ডেসক্রিপশন দিতে হবে, এটা কোন সাইডে, রাইট সাইডে না লেফট সাইডে।
কোন গ্রুপ অফ লিম্ফ নোড, হ্যাঁ, এটা কি সাবমেন্টাল, সাবমেন্ডিবুলার, না এন্টেরিয়র সার্ভাইকাল চেইন, না পোস্টেরিয়র সার্ভাইকাল চেইন, বা আদারওয়াইজ, হ্যাঁ, যে গ্রুপটা ইনভলভ আছে সেটা বলতে হবে, হ্যাঁ, যে এটা এন্টেরিয়র সার্ভাইকাল চেইনে। তারপর কতগুলা নাম্বার অফ লিম্ফ নোড যদি বোঝা যায়, হ্যাঁ, সিঙ্গেল আর সিঙ্গেল যদি একাধিক হয়, মাল্টিপল যদি গোনা যায় 2 or 3 সেটাও বলা যাবে, হ্যাঁ, এইটা। আবার অনেক সময় যদি ম্যাটেড থাকে, অনেকগুলা লিম্ফ নোড একসাথে থুকার মতো হয়ে আছে, বোঝা যায় না, তাইলে কিন্তু এটা বলতে হবে যে ম্যাটেড। এই তাইলে এই তাইলে এই লিম্ফ নোডটার কনসিস্টেন্সি কেমন, হ্যাঁ, তারপরে এটা মোবাইল না ফিক্সড, এটা কি টেন্ডার কি নন টেন্ডার, টেম্পারেচার কেমন, এইগুলা ডিটেলস বলতে হবে, ঠিক আছে। লিম্ফ নোড যদি আমরা পালপেবল পাই তাহলে ওই লিম্ফ নোডের মধ্যে ডিটেলস বলতে হবে, ঠিক আছে। আর যদি না পাই, পালপেবল না থাকে, দ্যার ইজ নো সার্ভাইকাল লিম্ফেডেনোপ্যাথি বলে দেওয়া যাবে। আচ্ছা, তারপরে এই সার্ভাইকাল লিম্ফ নোড এক্সামিনেশনের পরে আমরা টক্সিসিটির সাইনগুলা দেখব। আমরা কিন্তু পেশেন্টের এই সবগুলা পরীক্ষা আমরা পেশেন্টের পিছন থেকে করতেছি, আমরা কিন্তু সামনে না, হ্যাঁ। ওই যে ইন্সপেকশনের পরে পালপেশনে যে আমরা টেম্পারেচার, টেন্ডারনেস আর হইলো পজিশন অফ দ্য ট্রাকিয়া দেখে যে আমরা পিছনে চলে গেছি, স্টিল আমরা পিছনে আছি, তাই না। আমরা এই যে পিছন থেকে এই সবগুলা টেস্ট করব। তো তারপরে আমরা সার্ভাইকেল লিম্ফ নোড দেখার পরে আমরা কি করব, যে তোমার টক্সিসিটি সাইন দেখব। টক্সিসিটির সাইন আমরা পিছন থেকে শুরু করব। নাম্বার 1 কি এক্সোফথ্যালমাস। এক্সোফথ্যালমাসটা কিভাবে দেখি? এক্সোফথ্যালমাসটা পেশেন্টের পিছনে দাঁড়িয়ে আমরা যদি পেশেন্টের নেকটা এক্সটেন্ড করে পেশেন্টের মাথার উপর হাত রেখে আমরা পিছন থেকে মানে এই যে পেশেন্টের সুপিরিয়র অরবিটাল রিজ আছে এই দিকে থাকাবো, সুপিরিয়র অরবিটাল রিজ। আমরা যদি পেশেন্টের আইবলটা, হ্যাঁ, সুপিরিয়র অরবিটাল রিজের বাইরে যদি আমরা দেখতে পাই, নর্মালি কিন্তু দেখা যাবে না আইবলটা যে সুপিরিয়র অরবিটাল বাইরে আসবে না, কিন্তু আমরা যদি এই পেশেন্টের নেকটা এক্সটেন্ড করে পিছন থেকে থাকাই, সামনে সুপিরিয়র অরবিটাল রিজ দিয়ে থাকাই, যদি দেখা যায় যে এটা দেখা যাচ্ছে সুপিরিয়র অরবিটাল রিজের উপর দিয়ে আইবলটা, তাইলে বলবো যে এটা এক্সোফথ্যালমাস প্রেজেন্ট, হ্যাঁ। তাহলে আমরা এটা পিছন থেকে এক্সোফথ্যালমাসটা দেখলাম, দেখার পরে এইবার আমরা সামনে চলে আসব, ঠিক আছে। এইবার আমরা সামনে চলে আসব। সামনে এসে প্রথমে কি দেখব? লিড রিট্রাকশন, হ্যাঁ, লিড রিট্রাকশন। আচ্ছা, আচ্ছা, এই পেশেন্টটা যদি দেখো তোমরা নর্মালি দেখো যে এই পেশেন্টের এই যে জায়গাটা, হ্যাঁ, এই যে আপার স্ক্লেরাটা, এইটা কিন্তু নর্মালি দেখা যায় না, তাই না। এইটা কিন্তু তোমার কি দিয়ে থাকে? আপার আইলিড দিয়ে ঢাকা থাকে, তাই না। এই যে জায়গাটুকু, হ্যাঁ, এটা হলো স্ক্লেরা, বালবার স্ক্লেরা। এই বালবার স্ক্লেরাটা কিন্তু নর্মালি তোমার আপার আইলিড দিয়ে ঢাকা থাকে, নর্মালি দেখা যায় না। যদি এটা জাস্ট তুমি ইন্সপেক্ট করে দেখতে হবে, পেশেন্টকে কিচ্ছু বলতে হবে না, আপনি বলবেন যে সামনের দিকে থাকেন, আপনি তাকাইলো দেখেন যদি এইভাবে তার আপার স্ক্লেরাটা দেখা যাচ্ছে, হ্যাঁ, আপার স্ক্লেরাটা দেখা যাচ্ছে, তাহলে এইটা বলতে হবে যে পেশেন্টের লিড রিট্রাকশন আছে, তাই না। পেশেন্টের লিড রিট্রাকশন আছে, তাহলে এইটা তোমার এই যে লেভেটর পালপেবরি সুপিরিয়রিস মাসুলের ইনভলভমেন্টের কারণে এইটা এই যে থাইরোটক্সিকোসিসের জন্য তোমার লেভেটর পালপেবরি সুপিরিয়রিস মাসুলের ইনভলভমেন্টের জন্য, মানে এইটা এইরকম লিডটা এরকম থাকে, এই জন্য এই যে বালবার স্ক্লেরাটা দেখা যায়, হ্যাঁ, ভিজিবল। যদি এরকম দেখা যায় সেটাকে বলবো আমরা লিড রিট্রাকশন পজিটিভ। আচ্ছা, তারপর আমরা দেখব কি লিড লেগ অর বনগ্রাফিস সাইন। লিড লেগ অর বনগ্রাফিস সাইন। লিড লেগটা কীরকম? আমরা পেশেন্টের এই যে
পেশেন্ট সোজা বসে আছে, আমরা মাথার উপরে একটা হাত দিব, হাত দিয়ে হেডটা ফিক্স করব। হেডটা ফিক্স করার পরে আমরা কি করব, একটা আঙ্গুল, এই যে আমার ডান হাতের ইন্ডেক্স ফিঙ্গারটা এরকম হরাইজন্টাল ধরলাম, তাই তো? এইটা আমরা মুভ করব আপওয়ার্ডস অ্যান্ড ডাউনওয়ার্ডস। আপওয়ার্ডস অ্যান্ড ডাউনওয়ার্ডস আমরা এই ইন্ডেক্স ফিঙ্গারটা মুভ করব, পেশেন্টের হেডটা আমরা হাত দিয়ে ফিক্স করব। পেশেন্টকে বলবো দ্য ফলো দ্য এক্সামিনিং ফিঙ্গার। হ্যাঁ, এখন যদি নর্মালি পেশেন্ট, আমি যখন এরকম এটা উঠানামা করাবো, হ্যাঁ, ইন্ডেক্সটা উঠানামা করাবো, পেশেন্টের কি হবে, পেশেন্টের এরকম আইবল এবং আইলিডও উঠানামা করবে। হ্যাঁ, পেশেন্টের আইবল এবং আইলিডও উঠানামা করবে, ঠিক আছে? কিন্তু যদি তার এটা থাইরোটক্সিকোসিস থাকে, তাইলে সে করবে কি, যে এইটা আমার যে এই ফিঙ্গারের মুভমেন্টের সাথে সে পেসটা মিলাতে পারবে না। তার আইবল উঠানামা করবে, কিন্তু লিডটা কি হয়ে যাবে, এই থেমে থাকবে, লিডটা এটা ফলো করতে পারবে না। এটাকে বলে লিড ল্যাগ or lead retraction, lead lag or lead retraction, sorry, lead lag or Bongraffi's sign, এটাকে Bongraffi's sign পজিটিভ, অথবা বলবো আমরা যে লিড ল্যাগ আছে পেশেন্টের। তাইলে আমরা পেশেন্টের হেডটা ফিক্স করব, এই রাইট ইন্ডেক্স ফিঙ্গারটা হরাইজন্টালি ধরবো, পেশেন্টকে বলবো যে আপনি আমার আঙ্গুলটা ফলো করবেন, আমি আঙ্গুলটা উঠানামা করাবো 5-6 বার এরকম। তো হঠাৎ করে দেখা যাবে পেশেন্টটা, আমি যখন আঙ্গুলটা নামাচ্ছি তখন সে, হ্যাঁ, আমার এই ইয়েটা, তার আইবলের মুভমেন্ট হচ্ছে, বাট সে আপার আইলিডের মুভমেন্টটা হবে না, সে আইলিডেরটা মুভ করতে পারবে না, আইলিডটা মানে জায়গায় আছে। তাইলে আমরা এটাকে বলবো লিড ল্যাগ, অথবা এটা কি বনগ্রাফিস সাইন পজিটিভ, তাই না? বনগ্রাফিস সাইন পজিটিভ। এই তারপরে আমরা দেখব জফরি সাইন। এটা কি, আমরা পেশেন্টের হেডটা ফিক্স করব, ফিক্স করে পেশেন্টকে বলবো যে আপনি উপরের দিকে তাকান, সিলিংয়ের দিকে তাকান। হ্যাঁ, তো সে যখন উপরের দিকে, মানে যে মাথা নাড়বে না, সে চোখের আইবলের মুভমেন্ট করবে। তাইলে তখন কি হবে, নর্মালি তখন ফোরহেডে এরকম তাকাইলে পরে ফোরহেডে রিঙ্কলিং হবে, যে এটা বাজ হবে। কিন্তু যদি তোমার থাইরোটক্সিকোসিস থাকে, তাহলে কি ওই রিঙ্কলিংটা অ্যাবসেন্ট হবে, রিঙ্কলিং হবে না। হ্যাঁ, রিঙ্কলিং যদি না হয় তাহলে এটাকে বলে তোমার জফরি সাইন পজিটিভ, তাই না? রিঙ্কলিং যদি না হয় তাহলে জফরি সাইন পজিটিভ। আরেকটা সাইন দেখবো, সেটাকে বলে মোবিয়াস সাইন। মোবিয়াস সাইন, মোবিয়াস সাইন মানে কি, মিডিয়াল কনভার্জেন্স। আমি পেশেন্টকে এরকম, মানে আমার ইন্ডেক্স ফিঙ্গারটা বলবো আপনি এটা ফলো করবেন। হ্যাঁ, আমি দূরে এটা ধরে রাখবো, ধরে রেখে হঠাৎ করে এটা পেশেন্টের একদম চোখের সামনে দূরে রাখলাম, দূরে রেখে হঠাৎ করে আমি পেশেন্টের চোখের সামনে নিয়ে আসবো। আসলে কি হবে, তো এই সে তার এটা তো মিডিয়ালি, তাই না, একদম নাকের সামনে দিয়ে আমি নিয়ে আসবো। তাইলে যদি নর্মালি কি হবে, তার দুইটা আইবল কি হবে, মিডিয়ালি কনভার্জ হবে, মিডিয়ালি কনভার্জ হবে। যদি খুব কাছে চলে আসছে যখন, সে মিডিয়ালি কনভার্জ হবে। হ্যাঁ, কিন্তু এই থাইরোটক্সিকোসিস থাকলে কি হবে, সে এটা করতে পারবে না। হ্যাঁ, তার এটা মিডিয়াল কনভার্জেন্স হবে না, ডিউ টু লিম্ফোসাইটিক ইনফিল্ট্রেশন অফ ইনফিরিয়র অবলিক অ্যান্ড ইনফিরিয়র রেকটাস মাসল, যেটা মিডিয়াল কনভার্জেন্স করে, সেগুলোর ইনভলভমেন্টের জন্য সে মিডিয়াল কনভার্জেন্সটা তার হবে না। তখন আমরা তাকে এটাকে বলবো কি, যে তোমার মোবিয়াস সাইন পজিটিভ, তাই তো? তাইলে আমরা এই যে এই দেখলাম কি, আই সাইনগুলোর মধ্যে নাম্বার 1 এক্সোফথেলমাস দেখলাম, আরও কিছু কিছু সাইন আছে, আমরা ওই এই কমন এগুলা বললেই হবে। যেমন আমরা এক্সোফথেলমাস দেখলাম, তারপর লিড রিট্রাকশন দেখলাম, তারপরে দেখলাম লিড লেগ দেখলাম, তারপরে জফরি সাইন দেখলাম, তারপর কি দেখলাম, মোবিয়াস সাইন। হ্যাঁ, এই 5টা তোমার কমন, এগুলা বললেই, এগুলা যদি দেখাইতে পারো, এগুলা বললেই হবে। হ্যাঁ, তারপরে এই আই সাইনগুলো দেখার পরে আমি কি করব, পেশেন্টের কি দেখাতে হবে, পালস দেখবো, তাই না?
পালস দেখব। পালস আমরা যেভাবে দেখি হার্ট এটা সেমিফ্লেক্স, হ্যান্ডটা সেমিফ্লেক্স করে আমরা পেশেন্টের হ্যান্ডশেক করবো। হ্যান্ডশেক করে আমরা প্রথমে এই যে পামটা আমরা পালপিট করে দেখব পামটা ময়েস্ট না ড্রাই, হ্যাঁ, সোয়েটিং আছে কি না, হ্যাঁ, থাইরোটক্সিকোসিস হইলে কি হবে, ময়েস্ট হবে, সোয়েটিং থাকবে, এটা দেখব। তারপর পালসটা দেখব, পালসের রেট, রিদম, ভলিউম, কারেক্টার, এগুলো আমরা দেখব। লাস্ট অফ অল আমরা এই যে বলছিলাম না গ্লাসের উপরে একটা পেপার দেওয়া থাকবে, আমরা পেশেন্টকে বলবো, হ্যাঁ, স্ট্রেস ইজ আপার লিম, এরকম হাতটা ছড়াই দিতে বলবো, কিপ দ্য ফিঙ্গার অ্যাপার্ট, এই ফিঙ্গারগুলা তোমার এরকম অ্যাপার্ট করে এরকম হাতটা ছড়াই দিতে বলবো। ছড়াই দিয়ে আমরা যে পেপারটা আমরা এই হাতের উপর রাখবো, হ্যাঁ? তা রাখলে আমরা যদি দেখি যে এরকম কাঁপতেছে, হাতটা কাঁপতেছে, তাহলে আমরা বুঝতে পেশেন্টের ট্রেমর আছে, ফাইন ট্রেমর। এটা ওই যে থাইরোটক্সিকোসিস থাকলে পরে ফাইন ট্রেমর থাকে। যদি কাগজ দেয়া না থাকে তাইলেও আমরা হাতটা যদি এরকম ছড়াইয়া দিই এবং আমার আই লেভেলটা একটু আমি নীল ডাউন হয়ে আই লেভেলটা পেশেন্টের হাতের লেভেলে নিয়ে যাব, হাতের লেভেলে নিয়ে গিয়ে আমি থাকাবো, দেখবো যে এরকম এরকম যদি ইয়ে থাকে, হাতটা কাঁপতেছে, তাহলে আমি বুঝবো যে এখানে ট্রেমর আছে, তাই তো? তাইলে ফাইন ট্রেমর আছে, আমি বুঝতে পারবো। তাইলে এই যদি তাইলে আমি কি কি পাইলাম, এগুলো যদি থাকে তাইলে তো আছে, না থাকলে নাই। তাইলে এই আমি টক্সিসিটির এই সাইনগুলো আমি দেখব, ঠিক আছে? তো এইগুলা দেখার পরে তারপর আমি ডায়াগনোসিস বলবো, তাই না? তো তোমরা এই এক্সামিনেশনগুলো নিয়ে কোনো কোয়েশ্চেন আছে কিনা? স্যার ফাইন ট্রেমরটা কেন হয় স্যার? এটা ওই যে থাইরোটক্সিকোসিসে হয়, থাইরোটক্সিসের পেশেন্টের ট্রেমর হয়, ঠিক আছে? যদি থাকে বলবা যে এই যে ইয়ে হয়, এই তোমার থাইরোটক্সিস আছে, না থাকলে পেশেন্ট ইউথাইরয়েড। স্যার এটা কেন হয়? কেন হয় এক্স্যাক্টলি, এই যে স্মল মাসল অফ হ্যান্ড ইনভলভ হয় থাইরোটক্সিসের জন্য, এই জন্য হইতে পারে। স্মল মাসল অফ হ্যান্ডগুলা যে তোমার এই যেগুলা তোমার এই যে ইয়ার মুভমেন্টের জন্য, হাতের মুভমেন্টের জন্য লাগে, এই স্মল মাসল অফ হ্যান্ড ইনভলভ হয় থাইরোটক্সিস, এই জন্য হয়। স্যার থাইরয়েড ব্রুই কেন স্যার আপার লোবে? আপার পুলেই, হ্যাঁ, আপার পুলেই পাওয়া যায়, হ্যাঁ, ঠিক আছে। অ্যাবনর্মাল স্যার সাধারণত আপার পুলেই পাওয়া যায়, এই জন্য আপার পুলে দেখতে হয়। আর কোনো কিছু? আচ্ছা, এইটা দেখার পরে এখন তোমাকে ডায়াগনোসিস বলতে হবে, তাই তো? এখন ধরো মনে করো তোমার কেসটা এইরকম একটা সোয়েলিং, হ্যাঁ, তাইলে কি ডায়াগনোসিস কি বলবা বলো তো? এইরকম একটা সোয়েলিং, ঠিক আছে? ধরো আমি তোমাদের হেল্প করি, এরকম একটা সোয়েলিং তুমি পালপেট করছো পেশেন্টের, তোমার এই যে দেখো এখানে দেখাই যাচ্ছে মানে মাল্টিপল নডিউল, তাই না? এই যে বুঝাই যাচ্ছে এই যে এই একটা নডিউল আছে, বড় নডিউল, হাত দিলে তো আরো বেশি দেখা যাবে, এইখানে আছে, এইখানে আছে, তাই না? এই আছে। তারপরে তোমার এই যে পেশেন্টের ধরো পালপেট করলা, পালপেট করে ধরো কোকার সাইন নেগেটিভ, ভেরি সাইন এগুলা নেগেটিভ, হ্যাঁ। তারপরে কোনো টক্সিসিটির সাইন নাই, হ্যাঁ, এক্সোথেলমাস নাই, লেগ নাই, হ্যাঁ, এগুলা রিট্রাকশন নাই, এগুলা টক্সিসিটির কোনো সাইন নাই। তাইলে এইরকম একটা যদি সোয়েলিং থাকে, তুমি ডায়াগনোসিস কি বলবা? সিম্পল মাল্টিনোডিউলার গয়টার। সিম্পল মাল্টিনোডুলার বলতে পারো, অথবা নন টক্সিক মাল্টিনোডুলার গয়টার, ঠিক আছে? তুমি সেটাকে সিম্পল মাল্টিনোডুলার বলতে পারো অথবা নন টক্সিক মাল্টিনোডুলার গয়টার বলতে হবে। আবার এইটার সাথে যদি টক্সিসিটির সাইনগুলো থাকে তাহলে কি বলবা? টক্সিক মাল্টিনোডুলার গয়টার, তাই তো?
ঠিক আছে? আচ্ছা, যে এই রকম যদি একটা পেশেন্ট থাকে, তো এইখানে সোয়েলিংটা মানে ডিফিউজিটাল সোয়েলিংটা বোঝা যাচ্ছে না এই পেশেন্টটা, যে এই যে টিপিক্যাল এটা গ্রেভস ডিজিজের আই এর সাইনগুলো সব আছে, হ্যাঁ? এরকম একটা চোখ দেখলেই বলতে অ্যাটলিস্ট এইটা বলা যাবে যে এটা পেশেন্টটা টাইরোটক্সিকোসিস আছে, তাই তো? টক্সিসিটি আছে এই পেশেন্টের আই এর মধ্যে দিকে তাকাইলে বলা যায়। আচ্ছা, এই একটা পেশেন্ট দেখো, এই একটা সোয়েলিং, তাই না? এই এই সোয়েলিংটাই ছোট্ট একটা সোয়েলিং, তাই না? এরকম একটা সোয়েলিং যদি থাকে তাহলে কি বলবা ডায়াগনোসিস? স্যার যদি টক্সিসিটি না থাকে তো সিম্পল সিম্পল নডুলার গয়টার বলবো, আর যদি টক্সিক সাইন থাকে টক্সিক নডুলার গয়টার। আচ্ছা, এইটা দেখো মানে মানে একটা নডিউলই তো দেখা যাচ্ছে, তাই না? একটা নডিউল, তাই না? তাহলে তুমি solitary thyroid nodule. হ্যাঁ, নন টক্সিক, যদি টক্সিসিটি না থাকে তাহলে নন টক্সিক, হ্যাঁ, নন টক্সিক সলিটারি থাইরয়েড নডিউল। আর যদি এটার সাথে টক্সিসিটি থাকে তাইলে হ্যাঁ টক্সিক সলিটারি থাইরয়েড নডিউল, ঠিক আছে? তাইলে Toxicity sign কয়টা পজিটিভ পেলে আমরা একটা অনলি ওয়ান, যদি একটাও পাওয়া যায় তাইলে টক্সিক বলবা। এনি ওয়ান সাইন যদি পাওয়া যায় তাইলেও টক্সিক। তো এই পেশেন্টটা দেখো, ইনাকে কি বলবা? মাল্টিনোডুলার গয়টার, তাই না? এই যে তোমার অনেক বড় সোয়েলিং, এই যে একটু বোঝা যাচ্ছে ডিমার্কেশন, এই যে এইখানে নডুলার মতো মনে হচ্ছে, এইখানে নডুলার মতো মনে হচ্ছে, তো এইটাও মাল্টিনোডুলার গয়টার, তাই না? আমরা অ্যাকচুয়ালি আমরা পালপেট করলে ভালো করে বুঝবো, যেহেতু পালপেট করার সুযোগ নাই, আমরা জাস্ট একটু তোমাদেরকে আইডিয়া দেওয়ার জন্য। তো এইটা দেখো আবার এই যে সলিটারি, হ্যাঁ সলিটারি থাইরয়েড নডিউল, তাই না? সলিটারি থাইরয়েড নডিউল। তাইলে আমরা তোমার এই যে এই যে এইটা দেখো, এইটা আবার এই যে এইটাও মাল্টিনোডুলার গয়টার, হ্যাঁ? আর ডিফিউজ থাকলে পুরাটা একই রকম। এখানে দেখো এই যে ইসমাসের এখানে একটু ডিমার্কেশন বোঝা যায়, এই যে একটু এই জায়গাটা ডিপ্রেসড হয়ে আছে, এই জায়গাটা ডিপ্রেস, তাইলে মনে হচ্ছে এখানে একটা নডুলাস, এইখানে নডুলাস, এইখানে নডুলাস। আর যদি একই রকম পুরা গলাটা লাগে একই রকম, হ্যাঁ, তাইলে ওইটা মানে ডিফিউজ, মানে কোনো আলাদা নডিউল নাই, হ্যাঁ, মানে পুরাটা একই রকম ফুলা, তাইলে ওইটা হলো ডিফিউজ। তাইলে আমরা যদি আসি মাল্টিনোডুলার গয়টার, তাই না? এইটা ধরো এইটাতে কোনো টক্সিসিটি নাই, হ্যাঁ, নন টক্সিক মাল্টিনোডুলার গয়টার। তাইলে এই পেশেন্টের, হ্যাঁ, এইটার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কি হইতে পারে? ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কি হইতে পারে, কি হইতে পারে? থাইরয়েড নিওপ্লাজম, হ্যাঁ, থাইরয়েড নিওপ্লাজম হইতে পারে। আর লিম্ফেডিনোপ্যাথি হতে পারে স্যার। না, লিম্ফেডেনোপ্যাথি, দেখ এটা আমরা পালপেট করি নাই, পালপেট করলে তো আমরা খুব সহজে বলতে পারতাম। এটা থাইরয়েড সোয়েলিং, তুমি লিম্ফ নোড নাই, এটা লিম্ফ নোড, যেহেতু আমি বলি নাই যে লিম্ফেডেনোপ্যাথি আছে, লিম্ফ নোড পালপেবল না, হ্যাঁ। তাহলে এটা হইলো এটা কার্সিনোমা থাইরয়েড হইতে পারে। আর একটা হইলো তোমার যে কলয়েড নডিউল হইতে পারে, হ্যাঁ, কলয়েড নডিউল, নডিউলের মধ্যে ওই যে কলয়েড আছে, হ্যাঁ, ঠিক আছে, কলয়েড নডিউল হইতে পারে। আর হইলো কি ক্রনিক থাইরয়েডাইটিস হইতে পারে, ক্রনিক থাইরয়েডাইটিসে এরকম সোয়েলিং হইতে পারে, ঠিক আছে? তাইলে এইসব হইতে পারে। তাহলে এখন যদি আমরা এটাকে একটা মাল্টিনোডিউলার গয়টার বললাম, তাই না? এখন আমরা তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে তুমি কি ইনভেস্টিগেশন করবে, তাহলে কি ইনভেস্টিগেশন করবে বলো তো? স্যার থাইরয়েড ফাংশন টেস্ট করবে স্যার, হ্যাঁ, থাইরয়েড সেরাম ফাংশন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন হ্যাঁ স্যার, টিএসএইচ করব, সেরাম T3 T4, হ্যাঁ, আলট্রাসোনোগ্রাম অফ থাইরয়েড গ্ল্যান্ড করব হুম। স্যার, দেন থাইরয়েড স্ক্যানিং করতে পারি স্যার। না, থাইরয়েড স্যার স্ক্যান থাইরয়েড আমি বলি থাইরয়েড স্ক্যান আমরা করব না, কারণ থাইরয়েড স্ক্যান যদি টক্সিসিটি থাকে, হ্যাঁ, টক্সিসিটি থাকে তাইলে আমরা থাইরয়েড স্ক্যান, আদারওয়াইজ আমরা থাইরয়েড স্ক্যান করব না।
আমরা থাইরয়েড অটো অ্যান্টিবডি দেখব, যেটা দিয়ে আমরা তোমার এই যে ক্রনিক, আমরা যে বললাম যে ক্রনিক থাইরয়েডাইটিসে যে থাইরয়েড অটো অ্যান্টিবডি রেইজ থাকে, এই জন্য ওই যে থাইরয়েড অটো অ্যান্টিবডি দেখব। ঠিক আছে, আমরা থাইরয়েড স্ক্যান করব না, স্ক্যান করব তখন যদি এটা টক্সিসিটি থাকে তখন করব, আদারওয়াইজ আমরা স্ক্যান করব না। আলট্রাসোনোগ্রাফি করব, তাই না? স্যার এফএনএসি করতে পারি স্যার, যা মালিগন্যান্সি। এফএনএসি আমি বলি মাল্টিনোডিউলার গোয়েটারে আমরা নরমালি এফএনএসি করব না। এফএনএসি কখন করব? যদি আলট্রাসোনোগ্রাফিতে কোনো সাসপিশাস নোডিউল বলে, কোনো নোডিউল, সাসপিশাস মানে কি? আলট্রাসোনোতে তোমার এই যে একটা ধরো একটা মাল্টিনোডিউলার গোয়েটার, নোডিউলগুলা ডিটেলস দেখতে পাবে। ইভেন অনেক সময় একটা সলিটারি থাইরয়েড নোডুল এমন হইতে পারে, আমরা ক্লিনিক্যালি দেখতেছি একটা নোডুল, কিন্তু আলট্রাসোনোতে দেখা যায় যে মাল্টিপল নোডুল আছে। ঠিক আছে, তাইলে আলট্রাসোনোতে যদি দেখা যায় কোনো নোডিউল সাসপিশাস মেলিগনেন্সির ফিচার আছে, আলট্রাসোনোতে মেলিগনেন্সির ফিচার কি কি দেখা যায়, কিভাবে বোঝা যায় আলট্রাসোনো দিয়ে যে মেলিগনেন্সি আছে? স্যার স্যার সারাউন্ডিং স্ট্রাকচারের সাথে স্যার। না, এটা হলো যে কি মাইক্রো ক্যালসিফিকেশন। নডুলের মধ্যে যদি দেখা যায় মাইক্রো ক্যালসিফিকেশন আছে, এটা একটা ফিচার। আর হইলো যদি ভাস্কুলারিটি ইনক্রিজ হয়, আমরা যে এটা অনেকগুলা নডুল আছে কিন্তু একটা নডুলে দেখা গেল যে এখানে অনেক বেশি ভাস্কুলারিটি, তাইলে এটা একটা সাসপিশাস ফিচার। যদি মাইক্রো ক্যালসিফিকেশন থাকে, এটা একটা ফিচার। যদি এরকম কোনো সাসপিশাস নডিউল থাকে, তাহলে আমরা ওই নডিউল থেকে আলট্রাসোনো গাইডেড এফএনএসি করব। বুঝতে পারছো? তাইলে নরমালি আমরা এফএনএসি করব না মাল্টিনোডিউলার গোয়েটারের ক্ষেত্রে। যদি আলট্রাসোনোতে কোনো সাসপিশাস নডিউল বলে, তখন আমরা সেখান থেকে এফএনএসি করব, কি আলট্রাসোনো গাইডেড এফএনএসি করব। ঠিক আছে, তারপর আমরা এই যে হ্যাঁ বলো। স্যার যদি সিঙ্গেল নডিউল থাকে তাহলে কি আমরা আলট্রাসোনোগ্রাম না দেখে এফএনএসি করতে পারবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যদি এটা আমি আসতেছি, যদি সলিটারি থাইরয়েড নডিউল হয়, ঠিক আছে, তাইলে সলিটারি থাইরয়েড নডিউল হইলে আমি আলট্রাসোনো মাস্ট করব, মানে আমি এফএনএসি মাস্ট করব। কি জন্য করব? সলিটারি থাইরয়েড নডিউল গুলা মানে এটা মেলিগনেন্সি বেশি থাকে সলিটারি থাইরয়েড নডিউলে। তাইলে সলিটারি থাইরয়েড নডিউল থাকলে আমি কিন্তু এফএনএসি করবই। কিন্তু যদি মাল্টিনোডিউলার গোয়েটার থাকে, তাইলে আমি মানে এফএনএসি প্রথমেই বলবো না। যদি আমি আলট্রাসোনোতে কোনো সাসপিশাস নডিউল পাই, তখন আমি এফএনএসি করব। বুঝতে পারছো? এইটা হলো ডিফারেন্স দুইটার মধ্যে। আচ্ছা, তারপরে যদি ধরো হিউজ এনলার্জ গ্ল্যান্ড থাকে, যেমন এইটা অনেক বড়, তাই না? যদি এরকম একটা বড় গ্ল্যান্ড থাকে, তাহলে আমরা যে সিটি স্ক্যান অফ দা থোরাসিক ইনলেট এবং চেস্ট করি। হ্যাঁ, সিটি স্ক্যান অফ দা তোমার নেক এবং থোরাসিক ইনলেট এবং চেস্ট আমরা করি। হ্যাঁ, যে এটা কতটুকু মিডিয়াস্টেনামে কতটুকু এক্সটেনশন আছে, হ্যাঁ, থোরাসিক ইনলেটে কোনো কম্প্রেশন আছে কিনা এগুলা দেখার জন্য, তারপর লিভ নোড ইনভলভমেন্ট আছে কিনা এগুলা দেখা যায়। ঠিক আছে, তাইলে এই ইনভেস্টিগেশনগুলো করলাম। এখন তারপরে আমরা ট্রিটমেন্ট করব, তাই না? সার্জারি করব তো নাকি? আচ্ছা, তাইলে তোমার যদি আমি সার্জারির ইন্ডিকেশনটা কি, মাল্টিনোডুলার গোয়েটারে সার্জারির ইন্ডিকেশনটা কি? মানে পেশেন্ট আসলে এরকম মাল্টিনোডুলার গোয়েটার, আমি মানে দেখলাম যে না মেলিগনেন্সি নাই, হ্যাঁ, আলট্রাসোনোতে কোনো সাসপিশাস নডিউল নাই, অথবা নডিউল থাকলে আমি এফএনএসি করলাম, এফএনএসিতে দেখলাম যে কোনো মেলিগনেন্ট সেল নাই, হ্যাঁ, তাইলে এটা বেনাইন সোয়েলিং, তাই না? মাল্টিনোডুলার গোয়েটার একটা বেনাইন সোয়েলিং আছে, তো এটা মানে সার্জারির ইন্ডিকেশন কি মাল্টিনোডুলার গোয়েটারে? কসমেটিক পারপাস অথবা স্যার হ্যাঁ, মেকানিক্যাল যদি অবস্ট্রাকশন হয়।
মেকানিক্যাল অপারেশন মানে মানে ট্রাকিয়াতে যদি কম্প্রেশন হয়, তাই তো? জি স্যার, জি স্যার। হ্যাঁ, এইটা। আর কি হইতে পারে? যেহেতু বড় সোয়েলিং, তাই না, একটা সোয়ালিং ডিফিকাল্টি হইতে পারে, তাই না? সোয়ালিং ডিফিকাল্টি হইতে পারে। আর হইলো যদি আমি ক্লিনিক্যালি মনে করি ফিচার আছে, মেলিগনেন্সির ফিচার আছে, ধরো একটা সোয়েলিং ছোট ছিল হঠাৎ করে অনেক বড় হয়ে গেছে, তাই না? এবং যদি আমি ক্লিনিক্যালি মনে করি যে মেলিগনেন্সির ফিচার আছে, তাও তাও আমি এটা সার্জারি, এটা একটা সার্জারির ইন্ডিকেশন। বুঝতে পারছো? তাহলে যদি তোমার ফিচার অফ আন্ডারলাইং মেলিগনেন্সি যদি থাকে, কসমেটিক পারপাসে করতে পারি। যদি তোমার ট্রাকিয়াতে কম্প্রেশন দেয়, কম্প্রেশন করে ওই যে স্ট্রাইডর হয়, হ্যাঁ, অথবা যদি সোয়ালিং, একটা বড় সোয়েলিং পেশেন্টের সোয়ালো করতে ডিফিকাল্ট হয় কম্প্রেশনের কারণে, এইসব কারণে আমি সার্জারি করতে পারি, তাই না? কি কি অপারেশন করা যাবে? টোটাল থাইরয়েডক্টমি করা যাবে, হেমিথাইরয়েডক্টমি স্যার, সাবটোটাল, নেয়ার স্যার। নিয়ার টোটাল, যা টোটাল থাইরয়েডেক্টমি। টোটাল থাইরয়েডেক্টমি মানে কি? মানে পুরা দুইটা লোব প্লাস ইসমাস ফেলে দেয়া টোটালে, তাই না? ঠিক তো? ইয়েস স্যার, ইয়েস আচ্ছা, স্যার। সাবটোটাল বলতে কি বুঝো? সাবটোটাল দুই পাশে স্যার, হুম, 2 পাশ থেকে 8 গ্রাম করে স্যার, 8 গ্রাম করে স্যার কেটে ফেলে দেওয়া হয় স্যার। না, 8 গ্রাম রাখবো মানে আমরা ইয়েস স্যার, 8 গ্রাম রাখবো স্যার। রাখবো, 8 গ্রাম। দুইটা লোবই ফেলে দিব, ইসমাস ফেলে দিব। মানে লুবেক্টমি মানে বুঝবা যে লুবেক্টমি প্লাস ইসমাসেক্টমি। বুঝতে পারছো? লুবেক্টমি মানে কি? লুবেক্টমি প্লাস ইসমাসেক্টমি, মানে লুব ফেললে ইসমাসটাও সাথে ফেলতে হবে, এই। আচ্ছা, এবং সাবটোটাল মানে কি? তাহলে আমি রিলেটিভলি নর্মাল, এই যে মান, থাইরয়েড টিস্যু। হ্যাঁ, রিলেটিভলি নর্মাল 8 গ্রাম অফ থাইরয়েড টিস্যু আমি দুই দিকে, দুই লুপ থেকে রেখে দিব, বাকি পুরোটা আমি ফেলে দিব। ঠিক আছে? তাইলে সেটাকে বলে সাবটোটাল। আচ্ছা, এখন নিয়ার টোটালটা কি? নিয়ার টোটাল, নিয়ার টোটাল একটা আছে না টার্ম? স্যার 2 পাশ মিললে স্যার 8 গ্রাম মনে হয় কেটে স্যার ফেলে দেয়। কোনটা বলো? স্যার একদিকে স্যার টোটাল লোবেক্টমি করব, ইসমাস একটমি করব, আর আরেকদিকে হচ্ছে সাবটোটাল লোবেক্টমি করব। গুড, গুড। তাইলে আমি একদিকে করব লুবেক্টমি, তাই না? টোটাল লুবেক্টমি মানে একদিকের আমি পুরা লোব ফেলে দিব, ইসমাস ফেলে দিব, আর আরেকটা লোবের আমি সাবটোটাল রিসেকশন করব। এটাকে বলে নিয়ার টোটাল। ঠিক আছে? তাইলে ক্লিয়ার? এখন আমি তাইলে এই কি কি অপারেশন আমি বললাম? টোটাল থাইরয়েডেক্টমি করতে পারি, সাবটোটাল। কার টোটাল করবা, কার সাবটোটাল করবা তাইলে বলো? টোটাল কার করবা, সাবটোটাল কার? টোটাল কেন করবা? এটা তো ম্যালিগনেন্সি না, তাই না? মালিগন্যান্সির দিকে যাইতে পারে স্যার। না, আমি এই যে ম্যালিগনেন্সি নাই, হ্যাঁ, সাসপিশাস কোনো নডিউল নাই, হ্যাঁ, আমি ম্যালিগনেন্সি মনে করতেছি না, তাইলে টোটাল কেন করব? স্যার আচ্ছা, টক্সিক গোয়েটার হলে। না, টোটাল হলো যদি ইয়াং পেশেন্ট হয়। ঠিক আছে? যদি ইয়াং পেশেন্ট হয় তাইলে এই এই তার লাইফ এক্সপেক্টেন্সি অনেক বেশি না? তাইলে যদি ইয়াং পেশেন্ট হয় সেক্ষেত্রে আমরা টোটাল করব, কারণ আমি যদি সাবটোটাল করি, হ্যাঁ, তাইলে এর মধ্যে আবার রিকারেন্স হইতে পারে, আবার হইতে পারে তার, তাই না? আমি তো টিস্যু রেখে আসছি, হ্যাঁ, তো এই টিস্যু থেকে আবার মাল্টিনোডুলার গোইটার হইতে পারে। তো সেজন্য যদি রিভিশন সার্জারি করা লাগে, তাইলে এই রিভিশন সার্জারি কিন্তু খুব ডিফিকাল্ট। তখন এই যে রিকারেন্ট লেরিঞ্জিয়াল নার্ভ ইনজুরি হইতে পারে, হ্যাঁ, হ্যাঁ, তা হয়ে তোমার ভয়েস লস হইতে পারে, অথবা প্যারাথাইরয়েড গ্ল্যান্ড ইনজুরি হইতে পারে। এই জন্য আমরা ইয়াং পেশেন্টের চয়েস অফ অপারেশন হলো টোটাল, কারণ তার লাইফ এক্সপেক্টেন্সি বেশি, যেহেতু রিকারেন্স হইতে পারে, এই জন্য টোটাল
থাইরয়েডেক্টমি করে তারে আমরা লাইফ লং থাইরক্সিন রিপ্লেসমেন্ট দিয়ে দিতে পারি। ঠিক আছে। আরেকটা হলো তোমার সাবটোটাল করা যাবে। সাবটোটাল করলে তোমার এই যে রিপ্লেসমেন্ট লাগবে না, আস্তে আস্তে সে অ্যাডাপ্ট করে নিবে এই টিস্যুগুলা। তো সাবটোটাল করা যাবে। আরেকটা বলছি কি টোটাল লুবেক্টমি, সেটা কীরকম? যদি দেখি আমরা তার এই যে গয়টারগুলা মাল্টিনোডুলার গয়টার, কিন্তু গয়টারগুলো একটা লুবে বেশি, হ্যাঁ, আরেকটা লুবে হয়তো নাই বা খুবই অল্প আছে, সেই ক্ষেত্রে আমরা দুইটা জিনিস করতে পারি। এই যে টোটাল লুবেক্টমি করতে পারি, যে লুবে বেশি আছে, হ্যাঁ, খুব বেশি নডুলার, ওই লুপটা ফেলে দিলাম ইসমাস সহ, আর অন্য লুপটা যেখানে রিলেটিভলি কম অথবা মানে নডিউল নাই, তাহলে সেই লুপটা আমরা রেখে দিয়ে আসতে পারি, কিছু করব না, হ্যাঁ, শুধু টোটাল লুবেক্টমি করতে পারি, অথবা ওই লুবের সাব টোটাল করতে পারি, মানে এইদিকে টোটাল ওই লুবের সাব টোটাল, আলটিমেটলি মানে নিয়ার টোটাল আর কি, এরকমও করতে পারি, অথবা শুধু আমরা টোটাল লুবেক্টমি করতে পারি। তাহলে এইটা হলো তোমার এই যে যুক্তি দিয়ে বলতে হবে, এগুলা এই যে অনেক অপশন আছে, এই যে টোটাল আছে, সাব টোটাল আছে, টোটাল লুবেক্টমি আছে, হ্যাঁ, তো এইগুলা মানে তুমি সবগুলাই বলতে পারবা, কিন্তু ওই যে যুক্তি দিয়ে বলতে হবে কেন এটা করতেছ, তাই না? বুঝতে পারছো কিনা? স্যার সাবটোটালের ইন্ডিকেশনগুলো যদি আবার বলতেন। সাবটোটালের সুবিধা কি? সাবটোটাল যদি আমি করি, হ্যাঁ, তাইলে আমি তোমার ইয়েটা রেখে আসলাম, যে থাইরয়েড টিস্যু রেখে আসলাম, রিলেটিভলি নর্মাল থাইরয়েড টিস্যু রেখে আসলাম। তা নর্মাল থাইরয়েড টিস্যু রাখলে সুবিধা কি? তো এখান থেকে সে এই যে থাইরক্সিন রিলিজ হবে, তাই না? তা আমার এই যে সাপ্লিমেন্ট দেওয়া লাগবে না, ঠিক আছে, আমার সাপ্লিমেন্ট দেওয়া লাগবে না, থাইরক্সিন সাপ্লিমেন্ট দেওয়া লাগবে না। কিন্তু অসুবিধা হলো যদি এইখানে আবার এটা যদি হয়ে যায়, আবার এটা মাল্টিনিউক্লিয়ার গয়টার হয়, ঠিক আছে, তো তাইলে আবার যদি সার্জারি করার আগে, তাইলে রিভিশন সার্জারিটা খুব ডিফিকাল্ট, কারণ তখন এই যে তোমার রিভিশন সার্জারি করতে গেলে রিকারেন্ট রেঞ্জিয়াল নার্ভ এগুলো ইনজুরি হওয়ার এভরি চান্স থাকে, প্যারাথাইরয়েড ইনজুরি হওয়ার এভরি চান্স থাকে। তখন এই জন্য মানে ইয়াং পেশেন্টদের ক্ষেত্রে টোটাল হইল চয়েস, আর একটু এইজ পেশেন্ট যারা বয়স্ক পেশেন্ট তাদের সাবটোটালতে তাদের লাইফ এক্সপেক্টেন্সি বেশি নাই, হ্যাঁ, তারা যদি কয় বছর আর বাঁচবে আমরা সাবটোটাল করতে পারি। আর যদি রিকারেন্স হয়, রিকারেন্স কেসে আমরা কি দিতে পারি? রেডিওআয়োডিন দিতে পারি, রেডিওআয়োডিন অ্যাবলেশন দিতে পারি, ঠিক আছে। এই সবগুলোর যুক্তি আছে পক্ষে বিপক্ষে, তুমি যেটা বলবো ওইটার পক্ষে বলবা যে এই জন্য আমি টোটাল করবো। যা টোটাল কেন করবা? যে তোমার পেশেন্টটা, এটা নির্ভর করবে তোমার পেশেন্টটা কীরকম, যে পার্টিকুলার পেশেন্ট তুমি পরীক্ষা দিচ্ছ এটা কি ইয়াং না অনেক বয়স। যদি বেশি বয়স থাকে তুমি সাব টোটাল বলে দিবা, শেষ। আবার যদি দেখো যে নডিউলগুলা শুধু একটা লুবের দিকে, হ্যাঁ, যে স্যার আমি টোটাল লুবেক্টমি করবো, কেন করবো স্যার? আমি দেখছি নডিউল সব রাইট লুবে অথবা লেফট লুবে, রাইট লুবে নডিউল, লেফট লুবে আমার কাছে কোনো নডিউল পালপেবল মনে হয় নাই, হ্যাঁ, এবং আলট্রাসাউন্ডেও যদি আমি দেখি যে লেফট লুবে নডিউল শুধু এদিকে আছে, তাইলে আমি টোটাল লুবেক্টমি করবো। এটা তোমার ওই পার্টিকুলার পেশেন্টটা কীরকম এটার উপরও নির্ভর করবে। আবার এই তুমি যেটা বলবা এটার পক্ষে তোমাকে কথা বলতে হবে আর কি, ঠিক আছে, বুঝা গেছে? আচ্ছা, এখন আসো তোমার এই যে সলিটারি থাইরয়েড নডিউল, যদি এরকম একটা পেশেন্ট থাকে, তাই না, এইটা দেখো এটা সিঙ্গল নডিউল, তাই না, সিঙ্গল একটা নডিউল, তাইলে এটা সলিটারি থাইরয়েড নডিউল। এই পেশেন্টটাকে আমরা সলিটারি থাইরয়েড নডিউলটা অলওয়েজ সাসপিশাস অফ মেলিগনেন্সি, হ্যাঁ, মেলিগনেন্সি সাসপিশন থাকে। এবং এই সলিটারি থাইরয়েড নডিউল এইটা দুইটা টার্ম আছে, একটা হলো সলিটারি থাইরয়েড নডিউল আর একটা হলো ডমিনেন্ট থাইরয়েড নডিউল। আচ্ছা, সলিটারি থাইরয়েড নডিউল মানে কি? শুধুমাত্র একটা নডিউল আছে, সিঙ্গেল নডিউল। আর ডমিনেন্ট থাইরয়েড নডিউল কি? মানে একটা প্রমিনেন্ট নডিউল আছে আর বাকি গ্ল্যান্ডটা একটা জেনারেলাইজ নডিউলারিটি মনে হয়, কিন্তু একটা নডিউল বড় আছে, ওইটাকে বলে ডমিনেন্ট থাইরয়েড নডিউল। এই দুইটা টার্ম আছে
ঠিক আছে? তাইলে এই সলিটারি নডুল দুই রকম হতে পারে, একটা হলো শুধুমাত্র একটা সলিটারি নডুল, তাহলে এটাকে বলে সলিটারি নডুল, আর একটা হলো ডমিনেন্ট নডুল, মানে একটা নডুল প্রমিনেন্ট আছে এবং একটা জেনারেলাইজ তোমার নডুলারিটি আছে গ্ল্যান্ডের মধ্যে। ঠিক আছে? তাহলে এইগুলাতে এই তোমার মানে মেলিগনেন্সি হওয়ার চান্স বেশি। তাইলে তুমি এগুলার ডিডি কি হইতে পারে, এটা সলিটারি থাইরয়েড নডুলের ডিফারেনশিয়াল ডায়াগনোসিস কি হইতে পারে? একটা আমি বললাম যে মেলিগনেন্সি, তাই না? হ্যাঁ, থাইরয়েড কার্সিনোমা। হ্যাঁ, তারপরে তোমার এই যে ইয়ে হইতে পারে, এই যে বেনাইন তোমার যে ফলিকুলার এডেনোমা, যেটা বেনাইন টিউমার, সেটা হইতে পারে। থাইরয়েড সিস্ট হইতে পারে, ঠিক আছে? থাইরয়েড সিস্ট হইতে পারে, আবার মানে কলয়েড গয়টার হইতে পারে। তাইলে সলিটারি থাইরয়েড নডুলের ডিফারেনশিয়াল ডায়াগনোসিস যদি তোমাকে জিজ্ঞেস করে, তাহলে এরকম বলবো, নাম্বার 1 হলো মেলিগনেন্সি, তাই না? থাইরয়েড কার্সিনোমা। তারপরে বলো যে ফলিকুলার এডেনোমা, যেটা বেনাইন টিউমার, সেটা হইতে পারে। থাইরয়েড সিস্ট হইতে পারে, হ্যাঁ, কলয়েড নডুল হইতে পারে। আচ্ছা, তাহলে এইরকম একটা যে সলিটারি থাইরয়েড নডুল যদি থাকে, তাহলে কি ইনভেস্টিগেশন করবে? এফএনএসি। হ্যাঁ, এফএনএসি নাম্বার 1। আচ্ছা, এটা তুমি একটা জিনিস মনে রাখবা, এটা থাইরয়েড সুয়েলিং মানে কি, থাইরয়েড স্ট্যাটাসটা জানতে হবে আমার, তাই না? থাইরয়েড ফাংশন টেস্টটা তো জানতে হবে। হ্যাঁ, তাহলে এইটা 1 নম্বরে বলতে হবে, যে কোনো থাইরয়েড সুয়েলিং থাকলে পরে নাম্বার 1 ইনভেস্টিগেশন মনে রাখবা তোমার এই যে কি থাইরয়েড ফাংশন টেস্ট, যে টিএসএইচ, টি3, টি4, এগুলা। হ্যাঁ, এগুলা মাস্ট করতে হবে। তারপরে তুমি বলো এইটা আজকাল কি এখন ওই যে আলট্রাসোনোগ্রাফি খুব ভালো আসাতে, হ্যাঁ, যে খুব হাই রিজলিউশন আলট্রাসাউন্ড আসছে, কিন্তু এখন আজকাল এই যে আলট্রাসাউন্ডটাকেই গোল্ড স্ট্যান্ডার্ড বলে। বেলি ল্যাবে যদি দেখো, হ্যাঁ, যে এই খুব হাই রেজলিউশন আলট্রাসাউন্ড মেশিন আসার পরে এই আলট্রাসাউন্ডকেই বলতেছে তোমার গোল্ড স্ট্যান্ডার্ড ইনভেস্টিগেশন। কারণ আলট্রাসাউন্ড বললে ওই যে মেলিগনেন্সির ইয়েটা বোঝা যায় খুব ভালো, যে আমি বললাম যে মাইক্রোক্যালসিফিকেশন, এগুলো খুব ভালো দেখা যায়, আর যে ইনক্রিজ ভাস্কুলারিটি, এগুলো দেখা যায়। এগুলো যদি দেখা যায় তাহলে মনে করা যায় এটা মেলিগনেন্ট। বাট অবশ্যই তোমার সেলুলার ডায়াগনোসিস বা টিস্যু ডায়াগনোসিস লাগবে, এটাকে এফএনএসি মাস্ট করতে হবে, তাই না? তারপরে এফএনএসি, তারপরে আমরা ট্রুকার্ট বায়োপসির ইন্ডিকেশন আছে কিনা। ট্রুকার্ট বায়োপসি মানে থাইরয়েডে ইউজুয়ালি করা হয় না, তাই না? কেন করা হয় না? থাইরয়েডটা হাইলি ভাস্কুলার, এই জন্য ট্রুকার্ট বায়োপসি মানে নিডিল অনেক মোটা, তাই না? তাইলে যে ট্রুকার্ট বায়োপসি করলে পরে তোমার হয়, যেহেতু তোমার ব্লিডিং হওয়ার চান্স থাকে বেশি, এই জন্য ট্রুকার্ট বায়োপসি ইউজুয়ালি করা হয় না। হ্যাঁ, আচ্ছা, আর কি করবা ইনভেস্টিগেশন? তোমার থাইরয়েড অটোঅ্যান্টিবডি করতে পারো, ক্রনিক তোমার থাইরয়েডাইটিসের অনেক সময় ডিফারেন্সিয়েট করার জন্য। হ্যাঁ, এটা থাইরয়েড অটোঅ্যান্টিবডি। থাইরয়েড স্ক্যান করব কখন? যদি এটা টক্সিক সলিটারি নডুল হয়, হ্যাঁ, এই সলিটারি নডুলের সাথে টক্সিসিটি থাকে, তাইলে থাইরয়েড স্ক্যান করব। ঠিক আছে? তাইলে এই সব ইনভেস্টিগেশনগুলো আমরা করব, করার পরে এই অ্যাকর্ডিংলি আমরা ম্যানেজ করব, তাই না? যদি থাইরয়েড তোমার, আচ্ছা, একটা জিনিস হলো যে থাইরয়েড এফএনএসি বললাম, এফএনএসি দিয়ে ফলিকুলার যে নিওপ্লাজম, ফলিকুলার এডেনোমা এবং ফলিকুলার কার্সিনোমাটা ডিফারেন্সিয়েট করা যায় না, ঠিক আছে? ফলিকুলার, কারণ এইটা টিস্যু ডায়াগনোসিস লাগে, হ্যাঁ, সেলুলার ডায়াগনোসিস দিয়ে করা, মানে ফলিকুলার নিওপ্লাজম বলতে পারে, কিন্তু ফলিকুলার এডেনোমা না ফলিকুলার কার্সিনোমা সেটা বলতে পারে না। তো এই জন্য মানে ফলিকুলার যে কার্সিনোমা বলতে গেলে এইটা তোমার এই যে টিস্যু ডায়াগনোসিস, যেটা ক্যাপসুলার এবং পেরিভাস্কুলার ইনভেশন আছে কিনা সেটা দেখা লাগে। এই জন্য তোমার ওটা বলতে গেলে তোমার হিস্টোলজিক্যাল ফিচার লাগে, তাই না? এফএনএসি দিয়ে এই যে ফলিকুলার কার্সিনোমা এবং ফলিকুলার অ্যাডেনোমা বোঝা যায় না, এই পয়েন্টটা তোমাদের জেনে রাখতে হবে। আচ্ছা, এখন তোমার যদি এখন তোমার ট্রিটমেন্টটা ডিপেন্ড করবে কিসের উপরে? ডায়াগনোসিসের উপরে, তাই না? যদি তোমার হয়, এটা ডিফারেন্সিয়েটেড কার্সিনোমা হয়, পেপিলারি বা ফলিকুলার, হ্যাঁ,
তাইলে কি কি সার্জারি করবা? টোটাল থাইরয়েডেক্টমি লাগবে, তাই না? যদি ম্যালিগনেন্সি থাকে, হ্যাঁ, ফলিকুলার কার্সিনোমা বা ফলিকুলার পেপিলোমা, হ্যাঁ, এগুলো যদি থাকে তাইলে তোমার টোটাল থাইরয়েডেক্টমি করা লাগবে। করে তোমার এটাকে আর কি করা লাগবে? এটাকে সাপ্রেসিভ ডোজ অফ থাইরক্সিন দেওয়া লাগবে। একটা হইলো তোমার থাইরক্সিন, একটা হলো রিপ্লেসমেন্ট, তাই না? আর আমরা আগে বলছিলাম মাল্টিনোডুলার গোয়েটারে যদি টোটাল করি আমরা রিপ্লেসমেন্ট দেওয়া লাগবে, তাই না, থাইরক্সিন। আর এখানে বলতেছি কি আমরা সাপ্রেসিভ ডোজ, হ্যাঁ, যাতে ওই ইয়ের কারণে আমরা যাতে যে রিমেইনিং থাইরয়েড টিস্যুগুলা গ্রো করতে না পারে, এই জন্য আমরা সাপ্রেসিভ ডোজ অফ থাইরক্সিন দেওয়া লাগবে, ঠিক আছে, টোটাল থাইরয়েড করার পরে। তারপরে যেটা তোমার রেডিও আয়োডিন অ্যাবলেশন, হ্যাঁ, রেডিও আয়োডিন অ্যাবলেশন দিতে হবে পেশেন্টকে, রেডিও আয়োডিন অ্যাবলেশন দিতে হবে, হ্যাঁ, যদি ম্যালিগনেন্সি থাকে। এবং এই পেশেন্টগুলোকে আমরা তারপরে সার্জারি করার পরে, এবং যদি লিম্ফ নোড থাকে, লিম্ফ নোড যদি পালপেবল থাকে, তাহলে মডিফাইড সাথে 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 আমরা মডিফাইড রেডিক্যাল নেক ডিসেকশন করব, ঠিক আছে। যদি লিম্ফ নোড ইনভলভমেন্ট থাকে তাহলে মডিফাইড রেডিক্যাল নেক ডিসেকশন করব। আর করার পরে আমরা কিভাবে ফলো আপ করবো, কিভাবে এটা থাইরয়েডের পেশেন্ট, এটা থাইরয়েড ম্যালিগনেন্সি অপারেশন করলাম, আমরা ফলো আপ করবো কি দিয়ে? স্যার আইসি2পি স্ক্যান করে স্যার লোকাল রিকারেন্স অর ডিসট্যান্ট মেটাস্টেসিস হয়েছে নাকি দেখার জন্য। কোনো ইয়ে আছে কিনা? থাইরোগ্লোবুলিন। হ্যাঁ, থাইরোগ্লোবুলিন দিয়ে আমরা তোমার এটাকে ইয়ে করব, ফলো আপ করবো, তাই না? থাইরোগ্লোবুলিন তোমার এই যদি আমরা টোটাল করি তাহলে আমাদের টার্গেট থাকবে এটা যেন 0 হয়, হ্যাঁ, 0। এই জন্য আমরা পরে 6 to 12 মান্থে আমরা থাইরোগ্লোবুলিন করব, দেখবো যে লেভেলটা দেখবো, যদি এটা লেভেলটা বাড়ে তাহলে বুঝবো যে আমরা এটা রিকারেন্স হচ্ছে, তাই না? আর তারপরে যে লোকাল আল্ট্রাসাউন্ড করবো, আল্ট্রাসাউন্ড অফ দ্য নেক, এগুলো করে আমরা ফলো আপ করবো। তাহলে ম্যালিগনেন্সির মধ্যে তোমার এই যে ডিফারেন্সিয়েটেড ম্যালিগনেন্সি, যে ফলিকুলার কার্সিনোমা এবং পেপিলারি কার্সিনোমা, এগুলা মানে এগুলাই বেশি হয়। সবচেয়ে কমন হলো কি পেপিলারি কার্সিনোমা, তাই না? এবং এটা তোমার লিম্ফ নোডে মেটাস্টেসিস হয় বেশি। ফলিকুলার কার্সিনোমাটা কোথায় মেটাস্টেসিস হয় বেশি? ব্লাড বর্ন মেটাস্টেসিস বেশি হয়। যদি অ্যানাপ্লাস্টিক কার্সিনোমা হয়, এটা খুবই খারাপ টিউমার, হ্যাঁ, অলমোস্ট পেশেন্ট 6 মান্থের মধ্যে মারা যায়, হ্যাঁ, এগুলো খুবই খারাপ। অ্যানাপ্লাস্টিক কার্সিনোমাটা খুব খারাপ। থাইরয়েড, আচ্ছা, এই থাইরয়েড ম্যালিগনেন্সি নিয়ে কোনো কোয়েশ্চন থাকলে বলো। থাইরোগ্লোবুলিন দিয়ে ফলো আপটা আরেকবার একটু বলো। হ্যাঁ, থাইরোগ্লোবুলিন দিয়ে যে ফলো আপটা করি এটা আরেকবার একটু বলো। থাইরোগ্লোবুলিন দিয়ে ফলো আপ মানে এর ইন্টারপ্রিটেশনটা কি এটা একটু আরেকবার বলেন। কোনটা বুঝি নাই, বলো। আর থাইরোগ্লোবুলিন দিয়ে যে ফলো আপটা করতেছি স্যার, এখানে মানে ইন্টারপ্রিটেশনটা কি করব? ও ইনভেস্টিগেশন। আচ্ছা, এটা যদি আমরা ধরো টোটাল থাইরয়েডেক্টমি করলাম এটা পেপিলারি কার্সিনোমার জন্য, তাইলে এই আমরা এইটা করার পরে আমরা তার থাইরোগ্লোবুলিন লেভেলটা দেখব, হ্যাঁ, এইটা একদম 0, আমরা আশা করব এটা একদম 0 থাকবে, তাই না? 0 আমরা যেহেতু টোটাল করছি, কিন্তু তারপরও যদি এবং পরে যখন ফলো আপ করবো, তাইলে যদি আমরা তো থাইরয়েড গ্ল্যান্ড নাই, তাইলে আমরা 6 মাস পরে ফলো আপ করলাম, তাইলে আমরা তখনও আশা করব 0 থাকবে। 1 বছর পরে ফলো আপ করলাম, তখনও আশা করব 0 থাকবে। কিন্তু যদি এই লেভেলটা বাড়ে, হ্যাঁ, দেখা যায় না একটু বাড়তেছে, একটু বেশি আছে, তাইলে মনে করবো যে আমরা এইটার এই যে রিকারেন্স হচ্ছে, ঠিক আছে, যে টিউমারটা আবার রিকারেন্স হয়েছে। বুঝতে পারছো? জি স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, 12টায় তোমাদের আবার ক্লাস আছে, আমার তো টাইম শেষ আমার। আচ্ছা, প্রথম 15 মিনিট আমি ঢুকতে পারলাম না, তোমরা কি ছিলা ইয়েতে?
স্যার তখন তো ঢোকা যায়নি আমাদেরও। ও আচ্ছা, আমি তো খুব কনফিউজড হয়ে গেলাম যে কি, আমি প্রথম 15 মিনিট আমি ঢুকতে পারতেছি না, খালি বলতেছে প্লিজ ওয়েট। এই তো যেহেতু 12টায় তোমাদের আবার ক্লাস আছে তাই না, তাহলে আমি আর আরো অনেক কথাবার্তা ছিল, মানে এটা তো কন্টিনিউ করা যাবে না যেহেতু ক্লাস আছে। পরে তোমরা আসো, পরে যখন সময় হবে পরীক্ষার আগে যদি সময় পাওয়া যায় আমরা আরো কথা বলবো। ঠিক আছে, ধন্যবাদ।